আচ্ছা, আপনার কেমন লাগবে যখন আপনি নিজের চোখের সামনে নিজেকে দেখবেন? একবার ভাবুন, রাতের অন্ধকার, আশেপাশে কেউ নেই। তখন আপনি আপনার সামনেই আপনার মতো হুবহু একটা মানুষকে দেখলেন। তখন কেমন পরিস্থিতি হবে আপনার? আমার কথাটা শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমি আপনাদের গল্পটা শুরু থেকে বলি। আকাশে সুন্দর একটা চাঁদ, ঝিঝি পোকা ডাকছিল চারিদিকে। আমি নদীর পাড় থেকে হেঁটে আসছি বাড়ির দিকে। আমার নাম নিশাদ। গ্রামের সাধারণ পরিবারের ছেলে আমি। আমার বাবা নদীতে মাছ ধরেন। বাবার মতো আমিও মাছ ধরি নদীতে। শুধু আমি, আমার পরিবার, বাবা না, আমাদের গ্রামে অনেকেই মাছ ধরেন রাত করে। আমি মাছ ধরে বাড়িতে ফিরছিলাম। ঘড়িতে তখন রাত 11টা হবে। আমি হাঁটছি, আমার এক হাতে মাছ, অন্য হাতে হারিকেন ও নৌকার বৈঠা। আমি হাঁটার সময় হঠাৎ আমার সামনে একটা কালো বিড়াল এসে ঘোরাঘুরি শুরু করে। বিড়ালটা কেমন অদ্ভুত, তার চোখ। আমি রোজ এই পথ দিয়ে চলাচল করি, কিন্তু এরকম বিড়াল তো কখনো দেখিনি। আমি বিড়ালটাকে দেখিয়ে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার সামনে থেকে বিড়ালটা সরে না, কেমন জানি ঘোরাঘুরি করে। এরকম অবস্থা এক সময় কোনো উপায় না পেয়ে হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে বিড়ালটা মাথায় আসতে আঘাত করি। আমি আঘাত করার সাথে সাথে বিড়ালটা কেমন আওয়াজ করে অন্ধকারে মিলে যায়। বিড়ালটা চলে যাওয়ায় আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাবার পর মাছগুলো মাকে রাখতে দিয়ে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর কেটে যায় এক এক করে 3টা দিন। 3 দিন পর ওই একই রাতে কিভাবে যেন 11টা কি 12টার দিকে মাছ ধরে একা বাড়ি ফিরছিলাম। আমি একা হাঁটছি, এমন সময় আমার পেছন থেকে কেউ ডাক দিলেন। পেছন থেকে ডাক শুনে ঘুরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি কাউকে না দেখে আবারও হাঁটতে গেলে আবারও পিছন থেকে ডাক শুনলাম। আবারও ডাক শুনে পিছনে তাকাতেই বুকটা ধুকপুক করে উঠল, কারণ আমি পেছনে তাকিয়ে দেখি আমার মতো হুবহু কেউ দাঁড়িয়ে আছে। আমার হাতে যেমন মাছ, হারিকেন, নৌকার বইটা, ওর হাতেও ঠিক সেরকমই। এটা কিভাবে সম্ভব? আমার সামনে আমাকে কিভাবে দেখছি আমি? আমি চোখ কুচলিয়ে আবারও তাকিয়ে দেখলাম, ঠিকই আমার পেছনে আমার মতো হুবহু দেখতে। এরকম দৃশ্য দেখে আমি ভয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। আমি দৌড়াই আর পেছন দিকে তাকাই। ওদিকে তখন পেছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে। আমি যখন বাড়ির দিকে দৌড়াই তখন দেখি আমার রাস্তার পাশের আমার মতো দেখতে ওটা দাঁড়িয়ে হাসছে। এরকম দৃশ্য 2-3 বার দেখার পর প্রাণ বাঁচাতে জোরে দৌড়ে বাড়িতে চলে যাই। বাড়ি থেকে হাঁপাতে হাঁপাতে মা বাবাকে বলি, মা বাবা, আমি ভয় পেয়েছি। আমার সাথে অবাক করা একটা ঘটনা ঘটেছে। আমি রাস্তায় দেখি আমার মতো কে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আমার মতো দেখতে। আমার কথাই মা বাবা অবাক না হয়ে হেসে বললেন, তাই নাকি? কাকে দেখেছিস? এই বলে মা বাবা হাত ইশারা করে এদিকে ধরলে সেখান থেকে বেরিয়ে আসলো সেই অবয়বটা, যেটা আমার মতো দেখতে। আরে, মা বাবার কি হলো? মা বাবা এসব কি বলছে? আমি তখন অবাক হয়ে মা বাবাকে বললাম, আরে কি বলো, কি হয়েছে তোমাদের? আমি ভয় পাচ্ছি, আমার মতো ওটা কে? আমার কথায় মা বাবা এবার আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিয়ে তাদের রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। মা বাবা ভয়ঙ্কর রূপ নেয়, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, মা বাবা, কি হয়েছে তোমাদের? এটা কিভাবে হলো? কেউ আছো কি? আমাকে বাঁচাও, আমাদের বাড়িতে আসো। আমার এরকম কথায় মা বাবা রূপে থাকা ভয়ঙ্কর অবয়বগুলো বলল, কাকে ডাকছিস? তোর ডাকে কেউ আসবে না, আর এটা তোর বাড়ি না, তুই তো নদীর পাড়ে। ওদের কথায় আশেপাশে তাকিয়ে দেখলাম, আরে সত্যি তো, আমার বাড়ি কই? আমি তো দৌড়ে বাড়িতে গেলাম। আমি বাড়িতে নেই, আমি নদীর পাড়ে। আমার সামনে মা বাবার রূপে থাকা ভয়ঙ্কর অবয়বগুলোকে দেখে ভয় সেখানে জ্ঞান হারিয়ে ফেললাম। আমি জ্ঞান হারানোর পর আমার জ্ঞান যখন ফেরে তখন আমি দেখি আমি শুয়ে আছি নদীর পাড়ে। আমার পাশে আমার মা বাবা বসে আছে। মা বাবাকে দেখে ভয় দুপা পিছিয়ে গিয়ে বললাম, আমাকে কিছু করবেন না, ছেড়ে দিন। আমার কথায় বাবা বললেন, বাবা নিশাদ, কি বলিস এসব? আমরা তোর মা বাবা, তোর কি হয়েছে? বাবার কথা আশেপাশে তাকিয়ে আবারও মা বাবার দিকে তাকালাম। তখনও মা বাবা স্বাভাবিক ছিল। মা বাবা স্বাভাবিক থাকায় আমি বুঝতে পারলাম ওরা কোনো জিনভূত না, ওরাই আমার আসল মা বাবা। মা বাবাকে দেখিয়ে ভয় বললাম, মা বাবা, তোমরা কোথায় ছিলা? আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার কথায় বাবা বললেন, চল বাড়িতে চল, তারপর সব শুনবো। কথাটা বলে মা বাবা আমাকে নিয়ে বাড়িতে গেলেন। আমার শরীরে মাটি লেগে যাওয়ায় বাবা বললেন, যা গোসল করে আয়। তখন আমি গোসল করে ঘরে আসলাম। মা বললেন, এবার বলতো বাবা, তোর কি হয়েছিল? তুই জ্ঞান হারিয়ে নদীর পাড়ে পড়েছিলি কেন? মায়ের কথা জবাবে আমি সব ঘটনা মা বাবাকে খুলে বললাম।
ওদের বললাম আমার মতো হুবহু কাউকে দেখেছি। জানি না ওকে হঠাৎ কেন আমার সামনে আসলো। আমার কথায় মা বাবা অবাক হয়ে আবার বললেন, কি বলিস কি, এরকম ঘটনা ঘটে নাকি? তোর মতো হুবহু দেখলে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, হয়তো কোনো জিনভূতকে দেখেছিস। ওদের কথা আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি আমার মতনই একটা অবয়ব দেখেছি। আমার কথায় মা বাবা আমাকে শান্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে ঘুমা, কাল তোকে ঝাড়ফুঁক করে নিয়ে আসবো। মা বাবার কথায় খাবার খেয়ে ঘরে চলে গেলাম। শরীরটা খারাপ লাগছিল আর রাত তো অনেক হয়েছে, তাই শুতে ঘুমাতে চলে আসলাম এবং ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি আমার মনে নেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার আওয়াজে। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমার পায়ের কাছে আমার মতো হুবহু দেখতে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে। ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল, চোখগুলো সাদা জলজল করছে। আমাকে দেখে ভয়ঙ্কর একটা হাসি দিলেন। এদিকে তখনই আমি ভয়ে চিৎকার করার সাথে সাথেই সে অবয়বটা ধোয়ার মতো হয়ে জানলা দিয়ে পালিয়ে গেলেন। এদিকে তখন আমার চিৎকারে মা বাবা আমার ঘরে আসায় আমি বললাম, বাবাও আসছিল, আমি একটু আগেই আমার এখানে দেখেছিলাম আমার মতো দেখতে অবয়বটাকে। আমার কথায় বাবা ঘরের বাইরে আশেপাশে দেখে এসে বললেন, কই, আশেপাশে তো কেউ নেই। তখন আমি বললাম, বাবা, আমার চিৎকার শুনেও ধোয়ার মতো মিশে গেছে। আমার কথায় বাবা বললেন, কিছু হবে না, ঘুমা। বাবার কথায় সাহস রেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাইনি ভয়ে। আমার পরিস্থিতি আমি বুঝি। আমি হারিকেন জ্বালিয়ে না ঘুমিয়ে রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে বাবা একজন হুজুরের কাছ থেকে আমাকে ঝাড়ফুঁক করে নিয়ে আসলেন। ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসার পর সে রাতে আমি নদীতে আর মাছ ধরতে যাইনি। আমি যাইনি, বাবা গেছে। এদিকে সে রাতে বাড়িতে থাকায় আমার সাথে আর ভয়ের ঘটনা ঘটে না। সে রাতে না, এরপর এক এক করে কেটে যায় 3টা দিন। 3 দিন পর আমি আবারও রাত করে মাছ ধরতে বের হই। আমি ভাবি ওসব আমার সাথে আর ঘটবে না, হুজুর ঝাড়ফুঁক করে দিয়েছে, এখন আর সমস্যা হবে না। কিন্তু আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। আমি সেদিন মাছ ধরতে নদীতে যাবার পর নৌকায় উঠে নদীতে গিয়ে মাছ ধরতে থাকি। আমি মাছ ধরতে ধরতে এক সময় আমার নৌকায় কিছু একটা আওয়াজ পাই। নৌকায় আওয়াজ পেয়ে পেছনে তাকিয়ে দেখি আমার মতো হুবহু দেখতে অবয়বটা সেখানে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ভয় আমি কাঁপতে লাগলাম। আমি একবার ভাবলাম নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে ওপারে যাব। কথা মতো নদীতে লাফ দিতে গেলে আমার মতো দেখতে অবয়বটা এবার কথা বলে উঠলেন। ওটা বললেন, এই নদীতে লাফ দিবি না, দিলে ওখানে মেরে ফেলবো। তখন আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনাকে আমার মতো দেখতে লাগে কেন? আমার কাছে কি চান আপনি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন সে অবয়বটা বলল, কে বলল তুই আমার ক্ষতি করিসনি? তুই আমার ছেলের অনেক বড় ক্ষতি করছিস। মনে করে দেখ, কিছুদিন আগে মাছ ধরে বাড়িতে ফেরার সময় তোর সামনে একটা কালো বিড়াল আসছিল। আসলে ওটা কোনো সাধারণ বিড়াল ছিল না, ওটা ছিল আমার সন্তান। আমরা হলাম জিন। আমার ছেলে বিড়াল রূপে আসায় তুই আমার ছেলের মাথায় আঘাত করেছিস, যার ফলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। তোদের মানুষেরা যে পাগল বলে আমার ছেলের মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেছে। কারণ আমার ছেলে পাগল হয়েছে তোর কারণে। আমি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? তুই আমার ছেলেকে পাগল করেছিস, আমি তোকে পাগল করব। আমি তোকে পাগল করতে তোর রূপে তোর সামনে আসি। এভাবে কিছুদিন গেলে তুই পাগল হয়ে যাবি। তোকে পাগল করে রাখবো, কিছুদিন পর তারপর মেরে ফেলবো। কথাটা বলে সে অবয়বটা আমাকে একটা থাপ্পড়, আর তখনই আমি নৌকার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমার জ্ঞান ফিরে বাবার ডাকে। আমি বাড়িতে না ফেরাই বাবা নদীর পাড়ে এসে দেখে আমি নৌকার উপরে জ্ঞান হারিয়ে পড়ে আছি। আমার জ্ঞান ফিরলে আমি বাবাকে সব ঘটনা খুলে বলি, আর তখনই বাবা আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর মা বলেন, বাবা নিশাত, আজ আবার কি হয়েছে তোর? তখন আমি মাকে সব ঘটনা খুলে বললাম। মা বাবাকে বললাম আমি কিছুদিন আগে ওই জিনটার সন্তানকে আঘাত করছে, যার ফলে ও আমার কাছে আসছে আমাকে পাগল করতে। বাবা, জিনটা আমাকে এত সহজে ছাড়বে না, আমাকে কেন কবিরাজের কাছে যেতে হবে? আমার এরকম কথায় মা বাবা একে অপরের দিকে তাকালেন। তাকিয়ে বাবা বললেন, ঠিক আছে, তুই ভয় পাস নে, আমি কালকে তোকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব। এখন হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমা, কেমন? বাবার কথা মতো আমি তাই করলাম। হাত মুখ ধুয়ে সবাই মিলে খাবার খেয়ে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে ভয় শুয়ে আছি, চোখে ঘুম, কিন্তু ঘুমাচ্ছি না। ভয় যদি আমারই মতো দেখতে জিনটা আবারও আসে। কিন্তু ঘুমকে কি আর আটকে রাখা যায়? যায় না। শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে গেলে আমি দেখি সেই জিনটাকে আমারই রূপ নিয়ে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। জিনটাকে দেখে আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আমি চিৎকার করতে পারছি না।
নড়াচড়া করতে পারছি না। এমন সময় সে ভয়ঙ্কর জিনটা বললেন, কি ভাবছিস আমাকে দেখে চিৎকার করবি? তোর মা বাবাকে ডাকবি? পারবি না। তুই নড়াচড়া করতে পারবি না, কথা বলতে পারবি না। আমি যেমনটা বলবো তেমনটা হবে। তুই কি ভেবেছিস কাল তোর মা বাবার সাথে কবিরাজের বাড়িতে গেলে আমার কথা জানতে পারবি? পারবি না। কবিরাজ আমার কথা বলতেই পারবে না। আমরা এরকম গোত্রের জিন, আমরা মায়াজাল সৃষ্টি করে নিজের গোপন রাখতে পারি। কাল থেকে তোর পাগলামি শুরু। তুই পাগল হতে না চাইলে সবাই তোকে পাগল বানাবে। আমার ছেলে যেমন পাগল হয়েছে, তার থেকে খারাপ অবস্থা হবে তোর। কথাটা বলে সেই জিনটা বাতাসে মিশে যায়। এদিকে তখন আমি নড়াচড়া ও কথা বলতে পারি। আমি নড়াচড়া কথা বলতে পারায় সেই বাকি রাতটুকু আর না ঘুমিয়ে পার করে দিই। পরের দিন সকালে মা বাবা আমাকে নিয়ে একজন কবিরাজের বাড়ির দিকে যেতে থাকে। তখন আমি বাবাকে বলি, বাবা আমার না ভয় করছে, কবিরাজ আমাকে সুস্থ করতে পারবে তো? ওই জিনটা আমাকে কি বলেছে জানো? বলেছে ওর বিষয়ে কবিরাজ কিছু বলতে পারবে না। তখন বাবা বললেন, তুই যে কি বলিস না, কবিরাজ বলতে পারবে না পারবে না, যেটা জিন জানলো কেমনে? আগে কবিরাজের বাড়িতে যেয়ে তারপর দেখি কি হয়। এই বলে বাবা আমাকে একজন কবিরাজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে যাবার পর কবিরাজ আমার নাম ও কি সমস্যা জিজ্ঞাসা করলেন। কবিরাজের কথা আমি সব ঘটনা খুলে বললে উনি বললেন, ঠিক আছে, আপনারা আমাকে একটু সময় দিন, আমি আমার সাথে থাকা পরীকে দিয়ে খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাদের। এই বলে কবিরাজ তার সাথে থাকা পরীকে নিয়ে খোঁজ নিয়ে বললেন, আমি তো কোনো সমস্যা দেখছি না। এই ছেলের কাছে যে জিন আসছে এটা তো জানতে পারলাম না। ওর কাছে জিন আসলে আমার পরী এই বিষয়ে জানতে, কিন্তু ওর কাছে কোনো জিন আসে না। কবিরাজের কথা আমি বললাম, আরে কি বলেন, আমার সাথে বাস্তবে এরকম ঘটনা ঘটেছে, স্বপ্নেও না বাস্তবে। আমার সামনে আমারই মতো দেখতে জিনটা আসে, হুবু আমার মতো দেখতে। আমি ওই জিনটার ছেলে বিড়াল রূপে থাকা অবস্থা আঘাত করেছি, আর ওনার ছেলে পাগল হয়ে গেছে। ওনার ছেলে পাগল হয়ে উনি আমার কাছে আসছে আমাকে পাগল করে মেরে ফেলতে। কালকে রাতেও জিনটা আমার কাছে এসে বলেছে কোনো কবিরাজ ওনার বিষয়ে খোঁজ দিতে পারবে না, ওরা নাকি ওরকম গোত্রের জিন। আমার সাথে এত এত ঘটনা ঘটছে, আপনি একটু কি জানতে পারলেন না? তখন কবিরাজ বললেন, তোমার সাথে কিছু ঘটেই নি, তাহলে জানবো কিভাবে? আমার পরই অনেক খোঁজ নিয়ে এসব কিছু জানতে পারিনি। আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। মানে অনেক সময় এরকম হয় অসুস্থতার কারণে মানুষ নিজেকে দেখে। তুমি নিশ্চয়ই অসুস্থ। আরে না, আমি কেন অসুস্থ হব? আমি পুরোটাই সুস্থ। কবিরাজ সাহেব বিশ্বাস করুন, আমি সত্যি জিনটাকে দেখেছি। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমার কথায় কবিরাজ বললেন, আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, আপনারা চাইলে অন্য কবিরাজের কাছে যেতে পারেন। তখন বাবা আমাকে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে আসে আমি বললাম, বাবা বিশ্বাস করো, উনি হয়তো জানতে পারিনি তাই সব বলছে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম উনি কিছু বলতে পারবে না। বাবা চলো অন্য কবিরাজের কাছে যাই। আমার কথা জোরাজুরিতে বাবা আমাকে নিয়ে তখনই আরেকজন কবিরাজের কাছে গেলেন। সে কবিরাজের কাছে যাবার পর উনি খোঁজ নিয়ে একই কথা বললেন, আমার সাথে নাকি কিছুই ঘটে না, আমার কাছে যে জিনটা আসে এটাই নাকি জানে না। দুজন কবিরাজ একই কথা বলায় মা বাবা আমাকে নিয়ে চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর আমি মা বাবাকে বললাম, বাবা আমি এখন কি করব? কবিরাজ তো কিছুই বলতে পারল না। আমার কথা জবাবে বাবা আমার পাশে বসে বললেন, দেখ বাবা, আমাদের কারো না কারোর সাথে একটু অটুট ঘটনা ঘটে, কারো অসুস্থতার জন্য আবার এরকম হয়। দুজন কবিরাজ কিছু বলতে পারিনি, এর মানে তোর সাথে কিছু ঘটে না। ওগুলো নিশ্চয়ই তোর মনের ভুল। স্বপ্ন দেখতে পারিস, আমাদের তো সেরকম অবস্থাও নেই যে তোকে বড় ডাক্তার দেখাবো। তবু আমি 2 দিন পর চেষ্টা করব শহরে নিয়ে গিয়ে তোকে ভালো ডাক্তার দেখানোর। বাবার কথা আমি বললাম, আরে বাবা কি বলো, আমাকে ডাক্তার দেখাবা কেন? বাবা বিশ্বাস করো, আমার কোনো সমস্যা নেই, আমি পুরো সুস্থ। আমাকে ওই জিনটা ভয় দেখায়, আমাকে ডাক্তার না দেখে অন্য কবিরাজ দেখাও। আমার কথায় বাবা আমাকে বললেন, নিষাদকে দিয়ে নিয়ে ঘরে যাও। তখন মা আমাকে নিয়ে ঘরে আসলেন। ঘরে এসে শুয়ে রইলাম আমি। আমার কথা তো এখন মা বাবা বিশ্বাস করছে না। জিনটার কথাই তো ঠিক হলো, ওর কথা কবিরাজ বলতে পারলেন না, কিন্তু এটা কিভাবে সম্ভব? কবিরাজ জিনটার কথা জানতে পারিনি কেন? হয়তো ওর কথাই সত্যি, ওর মায়াজাল নিশ্চয়ই কেউ বুঝতে পারিনি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মনটা অনেক খারাপ। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে। আগে সমস্যা না হওয়ায় রোজ রাতে মাছ ধরতে যেতাম, কিন্তু এখন সমস্যা হওয়ায় মা বাবা আমাকে মাছ ধরতে যেতে দেন না। বাবা রাতে মাছ ধরতে যান, আমি যাই না। আমি মাছ ধরতে না গিয়ে খাবার খেয়ে ঘরে শুয়ে আছি। ঘুম আসছে না ভয় আমি না ঘুমিয়ে রাত জেগে আছি। ওদিকে বাবা মাছ ধরতে গিয়ে মাছ ধরে চলে আসলেন। বাবা এসে মাছ রেখে ঘুমিয়ে গেলেন। এদিকে রাত গভীর হয়ে আমি ঘুমিয়ে যাব এমন সময় আমার মতো দেখতে জিনটা এসে বলল, কিরে
তোকে বলেছিলাম না আমার কথা কেউ বলতে পারবে না, কোনো কবিরাজ ডাক্তার দেখে লাভ নেই, আমি তোকে পাগল করেই ছাড়ব। জিনটার এমন কথায় আমি ভয়ে ভয়ে ওনাকে অনুরোধ করতে করতে বলতে লাগলাম, আমাকে মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারিনি বিড়াল রূপে আপনার ছেলে সেদিন আমার সামনে আসছিল, আমি না বুঝে এসব করেছি, আমাকে ছেড়ে দিন। আমার কথা জিনটা বললেন, তোর ভুলের জন্য আমার ছেলে পাগল হয়েছে, তোকে ছেড়ে দেবো ভাবলি কিভাবে? কথাটা বলে চলে গেলেন সে জিনটা। এদিকে ভয়ে ভয়ে তখন আমি ঘুমিয়ে গেলাম। এই ঘটনার পরের দিন থেকে আশেপাশের অনেকেই জেনে গেলেন আমার বিষয়ে। সবাই জেনে যায় আমি যার সাথে দেখা করি সেই বলে, কেন নিশাত, শুনলাম তুই নাকি তোর মতো দেখতে জিন দেখিস, এটা কি আসলে সত্য নাকি তোর ভুল? সবার কথা উত্তর আমি হ্যাঁ বললে কেউ বিশ্বাস করে না আমার কথা। আমার চাচাতো ভাই বোন, আশেপাশের ছোট বাচ্চারা সবাই মজা করে। আমি সবাইকে কিভাবে বুঝাই আমি সত্যি জিনটাকে দেখি? সবাই আমাকে নিয়ে মজা করায়। আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মন খারাপ করে শুয়ে রইলাম। এদিকে সেদিন রাতের ঘটনা। রাতে বাবাকে বললাম, বাবা তোমার সাথে আমি মাছ ধরতে চাই। আমার কথায় বাবা বললেন, না, তোর সাথে এমনিতে অনেক ঘটনা ঘটে, তোমার শরীর আগে ভালো হোক, তারপর তুই যাবি, শুয়ে থাক। এই বলে মাছ ধরতে চলে গেলেন বাবা। এদিকে আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে রইলাম। আমি শুয়ে আছি, ওদিকে বাবা মাছ ধরে বাড়িতে ফিরলেন। তবু আমার ঘুম আসছে না। আমি ঘুমালে জিনটা এসে ভয় দেখায়। এই ভয় না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়ে যাব এমন সময় আমার ঘরে ফোঁস ফোঁস একটা আওয়াজ পাই। এরকম আওয়াজ পেয়ে উঠে বিছানায় বসে চমকে উঠলাম। আমি দেখলাম আমার পায়ের কাছে বিশাল একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপটা চোখগুলো সাপ লাইটের মতো জ্বলছে। নিজের ঘরের পায়ের কাছে সাপ দেখে একটা চিৎকার দিলে বিছানা থেকে নিচে নামলাম। ওদিকে আমার চিৎকারে মা বাবা দরজার পাশে এসে ডাকতে লাগলেন। মা বাবার ডাকে দৌড়ে দরজা খুলে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, বাবা সাপ, ওখানে সাপ। আমার কথায় বাবা ঘরে এসে বললেন, নিশাত, বাবার কোথায় সাপ? এখানে তো কেউ নেই। বাবার কথায় ভয়ে ভয়ে আমি ঘরে ঢুকে বললাম, ওই যে ওখানে দেখছো না? তখন বাবা বললেন, কই না তো, এটা তো সাপ না, এটা একটা মোটা দড়ি, তুই দড়িকে সাপের মতো দেখছিস নাকি বাবা? তখন আমি কাছাকাছি গিয়ে অবাক হয়ে বললাম, আরে এটা কিভাবে হলো? এখানে তো সাপ ছিল বাবা, বিশ্বাস করে, এখানে বিশাল একটা সাপ ছিল, ফনা তুলে দাঁড়িয়েছিল আমার দিকে, কিন্তু হঠাৎ সাপটা দড়ি হলো কিভাবে? আমার কথায় বাবা মায়ের দিকে তাকিয়ে আমাকে বলল, আমার মনে হয় তুই ভুল দেখেছিস, অনেক অনেক রাত হয়েছে, তাই ঘুমা, দেখি কাল তোকে ডাক্তার কাছে নিয়ে যাব। আরে বাবা, ডাক্তার কেন? আমাকে কবিরাজ দেখাও, আমাকে জেনে ধরেছে। ডাক্তার এখানে কি করবে বলো? তখন বাবা বললেন, কবিরাজ তো কিছু বলতে পারে না, আমরা আগে ডাক্তার দেখাই, দেখি উনি কি বলে, তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, ঘুমা। এই বলে মা বাবা আমাকে রেখে ওদের ঘরে গেলেন। এদিকে আমি মন খারাপ করে দরজা লাগিয়ে বিছানার দিকে ঘুরতে চমকে উঠলাম, কারণ আমার বিছানায় দাঁড়িয়ে ছিল আমার মতো দেখতে জিনটা। জিনটাকে আমি দেখাই, ও ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, কিরে, তোর পাগল হওয়া শুরু হয়েছে না? কিছুদিনের মধ্যে পুরোপুরি পাগল করব, এরপর ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। জিনটার কথা আমি বললাম, আমাকে কেন সবার কাছে পাগল বানাচ্ছেন? আমি আপনার কাছে মাফ চাচ্ছি, মাফ করছেন? তাহলে আমাকে মেরে ফেলুন। আমার কথা জিনটা বললেন, এত সহজে তো তোকে মারবো না, তোকে মারবো কষ্ট দিয়ে। এই কথাটা বলে জিনটা বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি বসে রাতটা পার করে দিলাম। রাত পেরিয়ে ভোর হওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। মা ডাকছেন আর বলছে, বাবা নিশাদ ওঠ, 10টা বাজে, তোর বাবা ডাকছে, তোকে নিয়ে ডাক্তারের ওখানে যাবে। মায়ের কথায় আমি বসে বললাম, আচ্ছা মা, তোমরা কি বুঝতে পারছো না আমার ডাক্তারি কোনো সমস্যা নেই? আমার কথায় মা বললেন, এই কথা তোর বাবাকে বোঝা, তোর বাবা টাকা ধার করে নিয়ে আসছে তোকে ডাক্তার দেখাতে, তোকে আর কথা বাড়াতে হবে না, তুই খাবার খেয়ে রেডি হ, চল। মায়ের কথা আমি আর কিছু না বলে খাবার খেয়ে মা বাবার দিকে হাঁটতে লাগলাম। আমাদের এটা গ্রাম হওয়ায় আশেপাশে হাট বাজার নেই, ডাক্তার দেখাতে শহরে যেতে হবে। আমাকে নিয়ে মা বাবা শহরেই যাচ্ছে। আমি, মা ও বাবা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছালাম। নদীর পাড়ে পৌঁছে নৌকা করে ওপারে গিয়ে আবারও হাঁটতে লাগলাম। এরপর রিক্সা করে চলে গেলাম শহরে। শহরে গিয়ে বাবা একজন ডাক্তারকে আমার কথা বললেন। সব শুনে ডাক্তার আমাকে দেখে বললেন, তোমার হয়তো ঘুম হয় না, ঘুমের জন্য এসব উল্টোপাল্টা জিনিস দেখছো। কথাটা বলে ডাক্তার আমাকে কিছু ওষুধ দিলেন। ডাক্তার ওষুধ দেওয়ায় মা বাবা সহ আবারও চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা বাবাকে বললাম, দেখলা তো ডাক্তার কি বলল? আমি পাগল হলে উনি তো বুঝতে পারতো, মিছেমিছি টাকা নষ্ট করলাম। কথাটা বলে আমার ঘরে গিয়ে শুয়ে রইলাম। বিকেল পর্যন্ত ঘরে শুয়ে থেকে বাইরে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আমি বাইরে হাঁটাহাঁটি করার সময় দেখলাম কিছু বাচ্চা খেলা করছে।
বাচ্চারা খেলা করছে দেখে ওখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ওদের খেলা দেখে যেন মন ভালো হয়। আমি দাঁড়িয়ে ওদের খেলা দেখছি, এমন সময় দেখলাম সেখানে দুটো সাপ বাচ্চাগুলোকে ছবল দিচ্ছে। এরকম দৃশ্য দেখে চিৎকার করে আশেপাশে সবাইকে ডাকতে লাগলাম। আমার ডাকে সবাই আসলে আমি বললাম, সাপ সাপ বাচ্চাদের ছবল দিচ্ছ? তখন সবাই আশেপাশে দেখে বললেন, কোথায় সাপ? এখানে তো কোনো সাপ নেই, আসার কথাও না। তাহলে এটাই সত্যি, তোমার মাথায় সমস্যা, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। আশেপাশে সবার কথায় আমি কোনো কথা না বলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘরে বসে কান্না করতে লাগলাম। আমার স্বাভাবিক জীবনটা হঠাৎ করে কি হয়ে গেল? আমার সমস্যা শুধুমাত্র আমি বুঝি, আমাকে এর চিন্তা করতে হবে। কালকে কাউকে না বলে আমাকে এই কবিরাজের কাছে যেতে হবে, এই ভাবনার মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে খাবার খেয়ে কাউকে না বলে চলে গেলাম দূরে একজন কবিরাজের কাছে। সে কবিরাজের কাছে যাবার পর আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম তাকে। সব শুনে কবিরাজ বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে বলল, কই, তোমার সাথে কোনো ঘটনা ঘটে আমি তো তা দেখতে বা বুঝতে পারলাম না। তোমার ভুল হচ্ছে নিশ্চয়ই কোথাও। কবিরাজের কথা আমি সেখানে দেরি না করে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি জানি আগের কবিরাজের মতো ইনিও কিছু বলতে পারবে না। মিছিমিছি এনার কাছ থেকে লাভ নেই, এসব ভাবতে ভাবতে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে এসে শুয়ে রইলাম। আশেপাশে সবাই পাগল বলতে শুরু করেছে আমাকে। আমি দিনে দুপুরে সাপ দেখি, ঘুমাতে গেলেও সাপ দেখি। গরিব ঘরে জন্ম আমার, হঠাৎ আমার সাথে এরকম হওয়ায় কিছুদিন ধরে মাছ ধরতে যেতে পারি না। বাবাও মাছ ধরতে দেন না। এভাবে কেটে গেল আরও 2টা দিন। 2 দিন পর এক সকালে মা বাবাকে বললাম, আচ্ছা বাবা, এভাবে আর কতদিন চলবে? আমাদের এই অভাবের সংসারে কাজ করতে পারছি না কতদিন হলো। আমি আগে মাছ ধরতাম, তুমিও ধরতাম, মাছ ধরে সংসার চালাতাম। এখন আমার সাথে ভৌতিক ঘটনা ঘটে, আমি মাছ ধরতে যেতে পারি না। রাতে তো মাছ ধরতে পারি না, দিনে তো পারবো। যদি রাত থেকে দিনে মাছ কম ধরা পড়ে, আমি দিনের বেলা মাছ ধরবো, তুমি রাতে ধরবা। আমার কথায় বাবা বললেন, তো শরীরটা খারাপ, সুস্থ হলে তখন না হয় মাছ ধরতে যাস। তখন আমি বললাম, না বাবা, আমি সুস্থ আছি। তোমরা তো বিশ্বাস করো না আমি পাগল নই। আমার কাছে জিন আসে, আমাকে ভয় দেখায়। এটা শুধু রাতে ঘটে, দিনের বেলা কম ঘটনা ঘটে আমার সাথে। আমি আজকে মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, বাবা যাক না আর কিছুদিন, তো শরীরটাকে ভালো হোক। মা, আমার শরীর ভালো আছে, আমাকে ব্যাগ আর জালটা দাও। এই বলে ঘরে গিয়ে জাল নিয়ে মাছ ধরার ব্যাগটা নৌকায় তুলে বৈঠা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। আমি নদীর পাড়ে যাওয়ায় সেখানে থাকা অন্য মাঝিরা বললেন, আরে নিশাত, শুনলাম তোমার মাথায় সমস্যা হচ্ছে, তুমি নাকি পাগল হয়ে গেছো, দিনে দুপুরে নাকি সাপ দেখো, জিনভূত দেখো। সব কথা আমি বললাম, আমাকে দেখে কি পাগল মনে হয়? আমি যা দেখি সত্যি দেখি, আমার মাথা একদমই ঠিক আছে। এই কথাটা বলে নৌকা নিয়ে একা মাছ ধরছিলাম। আমি মাছ ধরতে ধরতে আমার জালে হঠাৎ একটা রূপার পাত্র ওঠে। এটা বেশি বড় না, আবার ছোটও না। রূপার পাত্রটার মুখে ঢাকনা দিয়ে আটকানো। আমি পাত্রটা দেখে ওটার পাশে বসলাম। বসে 2 হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করলাম, কিন্তু পাত্রের মুখ শক্ত করে আটকানোর ফলে খুলতে পারছিলাম না। পাত্রের ভেতরে যে কি আছে এটা তো জানি না, অনেক জানতে ইচ্ছে করছিল। এই ভেবে নৌকার বৈঠাতে আঘাত করতে লাগলাম পাত্রের মুখে। এভাবে কয়েকটা আঘাত করায় পাত্রের ঢাকনা খুলে গেলেন। সে পাত্রের ঢাকনা খোলার সাথে সাথে আমি দেখলাম সেখান থেকে সাদা ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে বাতাসে মিশে গেলেন। ধোঁয়াটা বেরিয়ে গেলে আমি পাত্রের ভিতরে দেখলাম, কিন্তু ওখানে কিছুই আর ছিল না। পাত্রটার ভিতরে কিছু না দেখে ওটা আবারও পানিতে ফেলে দিলাম। ওটা পানিতে ফেলে দিয়ে আবারও মাছ ধরতে লাগলাম আমি। এভাবে বিকাল পর্যন্ত মাছ ধরায় মা বাবা আসলেন নদীর পাড়ে। ওরা এসে আমাকে ডাকাডাকি করলে আমি নৌকা নিয়ে পাড়ে আসলাম। পাড়ে এসে বললাম, মা বাবা, তোমরা আমাকে ডাকাডাকি করছো কেন? তখন বাবা বললেন, তোর জন্য চিন্তা হচ্ছিল, ভাবলাম তোর আবার কিছু হলো কিনা, তুই ঠিক আছিস দেখে ভালো লাগছে। তখন মা বললেন, বিকেল হয়ে গেছে, আজকে আর মাছ ধরতে হবে না, বাবা চল বাড়িতে চল। মা বাবার কথা আমি মাছগুলো নিয়ে ওদের সাথে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে ঘরে গেলাম। ঘরে গিয়ে বসে রইলাম। এখন আর আগের মতো বাইরে যাই না, বাইরে গেলে সবাই পাগল বলে। আমি রাত পর্যন্ত ঘরেই রইলাম। এরপর রাতে খাবার খেয়ে ঘরে এসে শুয়ে রইলাম। দিনের বেলা মাছ ধরায় শরীরটা দুর্বল লাগছিল, তাই শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসলো। আমার ঘুম আসে, আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম পেয়ে গেল তখন আমি নিজেকে এক অজানাই দেখলাম। জায়গাটা আমি চিনি না, এরকম জায়গা আগে কখনো দেখিনি। নিজেকে অন্য জায়গায় দেখে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম আর বলতে লাগলাম, মা বাবা, তোমরা কোথায়? আমি কোথায়? এটা কোন জায়গা? আমি চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমার সাথে নিশ্চয় খারাপ কিছু ঘটবে। আমার মতো দেখতে জিনটা নিশ্চয় আমাকে এখানে ধরে নিয়ে আসছে।
এইভাবে চিৎকার করার হঠাৎ আমার পেছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠলেন, আপনি কি ভয় পাচ্ছেন? পেছন থেকে আওয়াজ পেয়ে পেছনে ঘুরে দেখলাম সুন্দরী একটা মেয়ে। মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, আপনি আপনি কে? তখন মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি একটা পরী, আমার নাম রূপা। মেয়েটার কথা অবাক হয়ে তাকিয়ে বললাম, কি পরী মানে? আপনি সব কি বলছেন? তখন মেয়েটা বললেন, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি একটা পরী, আমার নাম রূপা, আমি রূপা পরী। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা আপনাদের দুনিয়া না, এটা আমাদের জিন রাজ্য। রূপা পরীর কথা আমি আশেপাশে তাকিয়ে বললাম, আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথা জবাবে রূপা পরী বললেন, আপনি আমার বোনের মেয়ের উপকার করেছেন তাই আপনাকে এখানে নিয়ে আসছি। ধন্যবাদ দিতে কথা বলতে। ওনার কথা আমি বললাম, উপকার? আমি আবার আপনার বোনের মেয়ের উপকার করলাম কিভাবে? আমার কথা রূপা পরী বললেন, আজকে মাছ ধরার সময় আপনি রূপার একটা পাত্র পেয়েছিলেন, মনে আছে? সে পাত্রটার ভিতরে বন্দি ছিল আমার বোনের ছোট্ট মেয়েটা। ঘটনা আজ থেকে 12 বছর আগের। আমার বোনের যে স্বামী, যাদের আপনারা মানুষেরা দুলাভাই বলেন, আমার দুলাভাইয়ের সাথে একজন খারাপ কবিরাজের ঝগড়া লাগে। কবিরাজের সাথে ঝগড়া লাগায় কবিরাজ আমার বোন ও দুলাভাইয়ের ক্ষতি করতে কালো জাদুর মাধ্যমে আমার বোন ও বোনের স্বামীকে বন্দি করে মেরে ফেলে। ওদের মেরে ফেলার সময় আমার বোনের মেয়েটা ছোট ছিল, তাই কবিরাজ ওকে না মেরে রূপার ওই পাত্রে বন্দি করে আর নদীতে ফেলে দেন। কবিরাজ আমার বোনের স্বামীকে মেরে ফেলায় আমার মা, বাবা ও আমি কবিরাজকে মেরে ফেলি। আমরা কবিরাজকে মেরে প্রতিশোধ নেই ঠিকই, কিন্তু আমার বোনের মেয়েটাকে খুঁজে পাই না, ওকে মুক্তও করতে পারি না। কোনো জিনপরি যদি মানুষের জন্য বন্দী হয় তাহলে তাকে জিনেরা মুক্ত করতে পারে না মানুষ ছাড়া। আজ এত বছর পর হঠাৎ আমার বোনের মেয়ে মুক্ত হয়ে আমাদের কাছে ফিরে আসায় আমি খোঁজ করি কে আমার বোনের মেয়েকে মুক্ত করেছে। খোঁজ করে জানতে পারলাম আপনি সে। আপনি মাছ ধরতে গিয়ে আমার বোনের মেয়েকে মুক্ত করেছেন। আপনার উপকারের জন্য আপনাকে আমাদের জিনরা নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করবেন না, ভয় পাবেন না। আমি আপনাকে আপনার বাড়িতে রেখে আসবো। আপনি এখন আমার সাথে আমার প্রাসাদে চলুন। আমার প্রাসাদে আমার মা বাবা আপনার জন্য অপেক্ষা করছে। পরীর কথাগুলো অবাক হয়ে শুনলাম। শুনে বললাম, আমি তো না জেনে উপকার করে ফেলেছি। আমি আপনার বোনের মেয়েকে মুক্ত করেছি জেনে খুশি হলাম, কিন্তু আমার বাড়িতে যেতে হবে। মা বাবা আমাকে ঘরে না দেখলে চিন্তা করবে। তখন রূপা পরী বললেন, আপনার মা বাবা জানতে পারবে না, সকাল হবার আগে আপনাকে রেখে আসবো। আপনি আমার সাথে চলুন, আসুন। কথাটা বলে রূপা পরী আমাকে নিয়ে হাঁটতে লাগলেন। পরীর কথায় আমি একটু সাহস পেয়ে ওনার সাথে হাঁটতে লাগলাম। পরীর সাথে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দেখলাম সুন্দর বিশাল একটা প্রাসাদ। প্রাসাদের সামনে সুন্দর গাছ ও ফুলের বাগান। আমি ওখানে যেতে পরী আমাকে নিয়ে সেই প্রাসাদের ভেতরে ঢুকলেন। প্রাসাদের ভেতরে আরো সুন্দর। আমাকে নিয়ে ভিতরে ঢুকায় একটা ঘরে গেলেন। সে ঘরে গিয়ে পরী বললেন, আপনি বসুন, আমি মা বাবাকে ডাকছি। পরীর কথা এদিক সেদিক তাকিয়ে বসে পড়লাম। ওদিকে পরী ওনার মা বাবাকে আমার সামনে নিয়ে আসলেন। পরীর মা বাবা আমার সামনে আসে সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে পরীর বাবা বললেন, কেমন আছো বাবা? ওনার কথা আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তখন পরীর বাবা বললেন, তুমি আমার আদরের নাতনিকে মুক্ত করেছ। ওর মা বাবা বেঁচে নেই। আমার মেয়ে রূপা নিশ্চয়ই তোমাকে সব ঘটনা খুলে বলেছে। তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বলেছে। তখন রূপাপরীর মা বাবা আমাকে নিয়ে আরেকটা ঘরে গেলেন। সেখানে মাংস, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার রাখা। ওখানে গিয়ে আমাকে নিয়ে রূপাপরী ও রূপাপরীর মা বাবা খাবার খেলেন। খাওয়া শেষে রূপাপরীর মা বাবা বললেন, তোমার উপকারের জন্য অনেক ধন্যবাদ। তোমারও তোমার পরিবারের কখনো আমাদের সাহায্য লাগলে বলবা, আমরা আল্লাহর রহমতে তোমাদের সাহায্য করব। তুমি আমাদের জিন রাজ্যে আসছো, খাবার খেলে ঘুরলে এসব তোমার মা বাবাকে বলতে পারো, কিন্তু বাইরে কাউকে বলো না, কেমন? ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। তখন রূপাপরী বললেন, আসুন, আপনাকে এখন বাড়িতে রেখে আসি। কথাটা বলে প্রাসাদ থেকে বেরিয়ে আবারও হাঁটতে লাগলাম। আমরা হাঁটার সময় রূপাপরী আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা একটা কথা বলি, আপনার উপর একটা জিনের প্রভাব দেখতে পাচ্ছি। আপনার কাছে গিয়ে আগে কোনো জিন আসতো বা আসে? রূপাপরীর কথায় আমি চোখে পানি চলে আসলো। কান্না ভরা চোখে আমি আমার সাথে সব ঘটনা খুলে পড়লাম। আমার ভুলের জন্য ওই জিনটা আমার পেছনে লাগছে। ও আমার রূপ নিয়ে আমার সামনে আসে। জিনটা আমাকে ভয় দেখায়, মারে, আমাকে নাকি আস্তে আস্তে পাগল করে দিবে। ওর কথা আবার অন্য কবিরাজও বলতে পারবে না। সেই জিনটার জন্য অনেক কষ্টে আছি। এখন সবাই আমাকে ভুল বুঝে আমাকে পাগল বলে। আমার কথা রূপাপরী বললেন, তাই নাকি? আপনার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আপনাকে আমি সাহায্য করব। পরীর কথা আমি বললাম, সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, সাহায্য করব। আপনাকে আগে আমাদের মানুষদের দুনিয়াতে নিয়ে যাই, তারপর যা করার করব।
এই বলে রূপাপরি আমাকে বললেন, আমার হাতটা ধরুন আর দু চোখ বন্ধ করুন। তখন আমি রূপাপরির হাত ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করায় রূপাপরি আমাকে জিন রাজ্য থেকে চলে আসতে বাড়িতে নিয়ে আসলেন। আমাকে